ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম মুখරීকৃত ধরণীতল হরিকীর্তন রসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম শুভদোদয় দিবসে বৃষরবিজা নিজ দয়িতম শুভদোদয় দিবসে বৃষরবিজা নিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম দামোদরোত্থান দিনে প্রধানে ক্ষেত্রে পবিত্রে কুলিয়াভিধানে প্রপঞ্চলীলা পরিহারবন্তং বন্দে প্রভুং গৌরকিশোর সঙ্গম বন্দে প্রভুং গৌরকিশোর সঙ্গম। অধিক পাবন শ্রীল গুরু মহারাজ जी की जय। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौरदास बाजी महाराज की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजनंदी और समागत भक्तवृंद की जय। श्रील प्रभुपाद अनुकंपित श्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर শ্রী ধামবাস ও ছলনা এই শীর্ষক আলোচনাতেই আজকের আরেকটি বিষয়। একসময় একজন নবীন কৌপিনধারী গৌরকিশোর প্রভুর নিকট কয়েকদিন যাতায়াত করিবার পর কুলিয়া নবদ্বীপের কোনো ভূম্যধিকারিণী রানীর এস্টেটের কর্মচারীর নিকট হইতে 5 কাঠা জমি সংগ্রহ করেন। ইহা শুনিয়া শ্রীল গৌরকিশোর প্রভু বলেন, শ্রী নবদ্বীপ ধাম অপ্রাকৃত, এখানে প্রাকৃত ভূম্যধিকারীগণ কিরূপে ভূমি প্রাপ্ত হইলেন যে তাহা হইতে তাহারা উক্ত কৌপিনধারীকে 5 কাঠা জমি দিতে সমর্থ হইলেন। বিনিময়ে এই ব্রহ্মাণ্ডের সমস্ত রত্নরাজি প্রদান করিলেও অপ্রাকৃত নবদ্বীপের একটি বালুকণার মূল্যের তুল্য হয় না। অতএব কোন জমিদার এত মূল্য কোথায় পাইবেন যে তিনি নবদ্বীপের ভূমি বিলি করিবার অধিকার পাইবেন? আর উক্ত কৌপিনধারীরই বা কত ভজন বল আছে যে তিনি তাহার ভজন মুদ্রার বিনিময়ে নবদ্বীপের এত জমি সংগ্রহ করিতে সমর্থ হইয়াছেন। নবদ্বীপ ধামে ঐরূপ প্রাকৃত বুদ্ধি থাকিলে ধামবাস হওয়া দূরে থাকুক, অপরাধী হইবে। অপ্রাকৃত তত্ত্ব নবদ্বীপে যে প্রাকৃত জ্ঞান করে তাহাকে তো প্রকৃত বৈষ্ণবগণ প্রাকৃত সহজিয়া বলিয়া নির্দেশ করেন। তাহলে এক সময় একজন নবীন কৌপিনধারী অর্থাৎ কোনো একজন কৌপিনধারী যিনি তরুণ, অধিক দিন হয়নি। কৌপিন দেওয়া হয় বাবাজিদেরকে, যারা রাগমার্গীয় বিশেষ করে ভজন করেন। একজন নবীন কৌপিনধারী গৌরকিশোর প্রভুর কাছে কয়েকদিন যাতায়াত করার পর, তাহলে কয়েকদিন যাতায়াত হয়েছে, কয়েকদিন ব্যবহার হয়েছে, কয়েকদিন কথা বলেছেন, বাবাজি মহারাজের সঙ্গে পরিচয় আছে। কুলিয়া নবদ্বীপের অর্থাৎ শহর নবদ্বীপের কোনো এক ভূমি অধিকারিণী সন্ধি করে ভূমিযুক্ত অধিকারিণী অর্থাৎ কোনো একজন মহিলা যার অনেক জমি জায়গা আছে, ভূম্য অধিকারিণী রানীর এস্টেটের কর্মচারীর নিকট হইতে 5 কাঠা জমি সংগ্রহ করেন। এই খবর শুনে শ্রীল গৌরকিশোর প্রভু বলেন, শ্রী নবদ্বীপ ধাম অপ্রাকৃত। প্রাকৃত মানে এই জগতের, অপ্রাকৃত মানে বৈকুণ্ঠ। নবদ্বীপ ধাম অপ্রাকৃত, এখানে প্রাকৃত ভূমি অধিকারীগণ কিভাবে ভূমি পেলেন? এই যে জমিদার বা অনেক জমি আছে বা জমি কিনেছে, এই যে ভূমি অধিকারিণী রানী তার এস্টেটের কর্মচারী, তাহলে রানী যিনি
তাকে অনেক জমি সংগ্রহ করতে হয়েছে, তার অনেক জমি আছে, তিনি জমিদার। তার ভূমি অধিকারীগণ অর্থাৎ যারা জমিদার তারা জমি পেলেন কোথা থেকে? তারা কি প্রকারে এই অপ্রাকৃত ধামে ভূমি প্রাপ্ত হলেন যে সেখান থেকে তারা ওই কৌপিনধারীকে 5 কাঠা জমি দিতে সমর্থ হলেন? জমিদাররা অপ্রাকৃত নবদ্বীপের জমি পাবেন কি করে যে সেখান থেকে আবার 5 কাঠা দেবেন? তার বিঘা বিঘা জমি আছে, অনেক বিঘা জমি আছে, সেখান থেকে 5 কাঠা দিয়েছেন। তাই এত বিঘা জমি অপ্রাকৃত ধামে তারা সংগ্রহ করলেন কি করে ভূমি অধিকারীগণ? উক্ত ওই কৌপিনধারীকে 5 কাঠা জমিতে সমর্থন। এখানে আরেকটা জিনিস হচ্ছে, যদিও এই কৌপিনধারী কয়েকবার বাবাজি মহারাজের কাছে যাতায়াত করেছেন, তাহলে পরিচয় আছে, এসেছেন গিয়েছেন, কথাবার্তা হয়েছে, তারপরে এই খবরটি পাওয়া গেছে। বাবাজি মহারাজ কিন্তু নিরপেক্ষ, যে এমন নয় আহা লোকটা আমার কাছে আসে, আমরা হলে এরকম করবো, লোকটা আমার কাছে আসে, ভালো সদ্ভাব আছে, তার বিরুদ্ধে বলবো না, এমন কিছু বলবো না যাতে তার কষ্ট হয় না। এরকম আসে, এখানে আসে, ভালো করে কথা বলে, সম্মান করে, খুব আগ্রহ দেখায়, ভজনে আগ্রহ আছে ইত্যাদি, যাক পরিচয় আছে, এমন কিছু বলবো না যাতে ওর কষ্ট হয়। তাহলে বলেননি যে ওই কৌপিনধারীকে 5 কাঠা জমি দিতে সমর্থ হলেন কেন? তাহলে প্রশ্ন দুই দেখি। একটা হচ্ছে ভূমি অধিকারী, যারা জমিদার, বড় জমিদার, বিঘা বিঘা জমি আছে, তারা জমি পেলেন কি করে? অপ্রাকৃত ধামে এত জমি পাবেন কি করে? ধাম তো বৈকুণ্ঠ। আবার ওই 5 কাঠা জমি ওই কৌপিনধারীকে দিলেন কি করে? তাদের থাকেই বা কি করে, আর তারা দেনই বা কি করে? না থাকলে দেন কি করে? কিভাবে সেই ভূমি প্রাপ্ত হলেন যে তিনি আবার 5 কাঠা দেবেন? এখানে তো জমি পাওয়াই যায় না, অপ্রাকৃত ধামে তো প্রবেশই নেই আমাদের, সেখানকার জমি পাবো তবে তো আমরা দেবো। যেমন চাঁদেও তো ভূমি আছে। যদি আমি বলি যে একটা চাঁদের ওইখানকার 1 কাঠা জমি আমি আরেকজনকে দিলাম, চাঁদের জমি আমাকে প্রথমে পেতে হবে, তারপর তো দেবো। সেই রকম চাঁদ আমরা বুঝতে পারছি না, আকাশে থাকে, আমরা দেখতেই পাই, সেখানে যাওয়ার আমাদের ক্ষমতা নেই। তো সেখানে ভূমি অধিকারীগণ অর্থাৎ একজন জমিদার শুধু নন, এইসব জমিদারগণ এত জমি পান কি করে যে তারা সেখান থেকে আবার 5 কাঠা ওই কৌপিনধারীকে দেবেন? বিনিময়ে এই ব্রহ্মাণ্ডের সমস্ত রত্নরাজি প্রদান করিলেও অপ্রাকৃত নবদ্বীপের একটি বালুকণার মূল্যের তুল্য হয় না। যদি এক্সচেঞ্জের কথা ভাবতেই হয় যে একটা জিনিস দিয়ে একটা জিনিস কিনো, যেমন পয়সা দিয়ে আমরা চাল ডাল রসগোল্লা কিনে আনি, সেই রকম যদি বিনিময়ের কথা ভাবাই হয় যে এই বিনিময়ে এই পেলাম, তাহলে এই ব্রহ্মাণ্ডে শুধু পৃথিবীতে নয়, অতল বিতল সুতল তলাতল মহিতল রসাতল পাতাল, আবার এদিকে ভুব স্বর্গ মহ জন তপ সত্য, উপরে 7টি লোক আর নিচে 7টি লোক, 14টি লোক ব্রহ্মাণ্ড, সেই এই সমগ্র ব্রহ্মাণ্ডে যত রত্নরাজি আছে, পৃথিবীতে অনেক রত্নরাজি আছে, আমাদের ঘরে অল্প স্বল্প কিছু থাকতে পারে কারো কারো ঘরে, তারপর যারা আরো ধনী তাদের ঘরে আরো বেশি, এই সব মিলিয়ে, আর শুধু পৃথিবীর নয়, স্বর্গের দেবদেবী তাদের যত সোনা দানা মণি মুক্ত হীরা জহরত যত কিছু আছে, সব এক করে যদি দেওয়া হয়, তাহলেও অপ্রাকৃত নবদ্বীপ ধামের একটি ধূলিকণার সমান হয় না। তো বাবাজি মহারাজ বলছেন তো আমাদের মতো বাড়িয়ে বলেন নাই, নবদ্বীপ ধামের অপ্রাকৃত একটি ধূলিকণা, একটি কণা ধূলি, 1 কণা বালু, 1 কণা ধূলি, সেইটার সমান হবে না সমগ্র ব্রহ্মাণ্ডের যত রত্নরাজি আছে একসঙ্গে দিলেও। অতএব বিনিময়ই বা হয় কি করে? অতএব কোন জমিদার এত মূল্য কোথায় পাইবেন যে তিনি নবদ্বীপের ভূমি বিলি করিবার অধিকার পাইবেন? তাহলে প্রথমে তো তাকে এই জমি কিনতে হবে, অনেক জমি আছে সেখান থেকে 5 কাঠা দিচ্ছেন তার কর্মচারী, তাহলে তাকে তো প্রথমে অনেক জমি পেতে হবে যেখানে একটি ধূলিকণা ক্রয় করবার মতো ক্ষমতা নেই, কারণ সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত রত্নাজি দিয়ে দিলেও নবদ্বীপের একটি ধূলিকণা পাওয়া যাবে না। সেখানে এত বিঘা জমি, এত জমি কোন জমিদারের ক্ষমতা আছে কেনার, যে তিনি আবার এত জমি পেয়ে আবার বিলি করছেন, 5 কাঠা বিলি করছেন কর্মচারীর মাধ্যমে? আর উক্ত কৌপিনধারীরই বা কত ভজন বল আছে যে তিনি তাহার ভজন মুদ্রার বিনিময়ে নবদ্বীপের এত জমি সংগ্রহ করিতে সমর্থ হইয়াছেন? অতি সুন্দর কথা, কারণ ভূমি অধিকারী তাঁরা অর্থ সোনাদানা রত্নরাজি এইসব নিয়ে কারবার করেন, অতএব তাঁদের কাছে এত মণিরত্ন কি আছে যে নবদ্বীপের এত ভূমি তারা ক্রয় করবেন যেখানে একটি ধূলিকণা কেনা যায় না। আর কৌপিনধারীর জন্য আর অর্থের কথা বলেন নাই, কৌপিনধারী তো কবরদক শূন্য, প্রকৃত কৌপিনধারী তারা তো কবরদক শূন্য, তাদের কাছে 1 পয়সাও নেই, তারা সব ত্যাগ করে এসছেন, সুতরাং তাকে আর রত্নরাজির কথা বলেন নাই, তার জন্য বলেছেন ভজন মুদ্রা, যে এই কৌপিনধারীর কি এত ভজন আছে
যে তিনি এইরকম 5 কাঠা জমি কিনে নেবেন। এত জমি, 5 কাঠা তো অনেক জমি। নবদ্বীপ ধামে ঐরূপ প্রাকৃত বুদ্ধি থাকিলে ধামবাস হওয়া দূরে থাকুক অপরাধী হইবে। যে আমি নবদ্বীপের জমি কিনে নিতে পারি, নবদ্বীপে একটি বাড়ি করে নিলাম। আজকাল তো হচ্ছে, দেখছে যে যেহেতু এত সব বিদেশের লোকজন এসে গেছে, সর্বনাশ হয়ে গেছে, এইবার তারা প্রচুর দাম দিয়ে আমেরিকান ডলার, ইউরোপিয়ান ইউরো, ব্রিটেনের গ্রেট ব্রিটেন পাউন্ড, তারপর অস্ট্রেলিয়ান ডলার, এসব বড় বড় সব ধনী দেশ থেকে ধনী লোকেরা এসছে, কিনে নিতে পারবে। তাদের দেশের অর্থ এক্সচেঞ্জ করলেই ভারতের যা মুদ্রা পাওয়া যাবে তাতে কিনে নিতে পারবে, অতএব দামও বেড়ে গেছে। আর সেইখানে আবার যারা ব্যবসায়ী তারা সুযোগ খুঁজছেন, বড় বড় জায়গা সব কিনে নিচ্ছেন। এখন থেকে হোটেল তৈরি হচ্ছে, বড় বড় হোটেল তৈরি হচ্ছে, গেস্ট হাউস তৈরি হচ্ছে। যেমন জমিদাররা করছে, তেমনি আবার তথাকথিত সাধু নামধারীরাও করছে, ব্রহ্মচারীরাও করছে, সন্ন্যাসীরাও করছে, সন্ন্যাসী করছে, আচার্য করছে, সবাই করছে। সব জমি কিনে রেখে দিচ্ছে, জমি কিনে রেখে দিয়ে পরে সেখানে আবার গেস্ট হাউস করছেন। মনে হয় বা গেস্ট হাউস ভক্তরা আসতে থাকবে, দরকার তো। ধাম পরিক্রমা, তারপর এই প্রভুপাদের ব্যাস পূজা ইত্যাদি বড় বড় উৎসবে তো প্রচুর ভক্ত সমাগম হয়, দর্শনার্থী হয়, তাদেরকে থাকতে দিতে হবে। হ্যাঁ, থাকতে দিতে হবে। আর আমার উদ্দেশ্যটা কি, তারা যখন আসবে তখন সেইগুলি সব ভাড়া দেওয়া হবে। অনেকে আবার সেই সময় চড়া দামে ভাড়া দেন। 7 দিনের জন্য এত লক্ষ টাকা, 1 মাসের জন্য এত লক্ষ টাকা, প্রতিদিনে এত লক্ষ টাকা। সুতরাং এটা ব্যবসায়ী, ব্রহ্মচারী, সন্ন্যাসী, তথাকথিত যারা, যাদের ভজন সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা কিনে এইসব করছেন। তো সব বিক্রি হয়ে গেছে, আজকাল প্রচুর দাম বেড়ে গেছে। সুতরাং এইভাবে যদি নবদ্বীপ ধামকে প্রাকৃত ধারণা করা হয়, আর সেখানকার জমি কেনা হয়, বাড়িঘর করা হয়, হোটেল করা হয়, গেস্ট হাউস করা হয়, আর ব্যবসা বুদ্ধি থাকে, তাহলে ধামবাস করা দূরে থাকুক অপরাধী হবে। এখন আবার কিনে রেখে 5 বছর পর বিক্রি করলে যা রিটার্ন পাওয়া যাবে, ও আর কোনো ব্যবসা বা ব্যাংকে রেখেও পাওয়া যাবে না। নবদ্বীপের জমি এত বড় সুবিধা দিচ্ছে আজকাল, কিন্তু এই সব লোকের ধামবাস নয়, ধাম অপরাধী হচ্ছে, কারণ ধামের ভূমিকে নিয়ে অপরাধ করছেন। এরকম অনেকে বলতে, এখানটা কিনে রাখুন, 2 বছর পর বিক্রি করবেন, দেখবেন কি হয়। যিনি এই ধামের স্থান কিনতে আসবেন পরবর্তীকালে, তিনি 2 প্রকার হতে পারেন। একটি হচ্ছে তিনি সত্যিই ভজনে খুব আগ্রহী, সেখানে একটি ছোট্ট কুটির করে তিনি ভজন করতে চান, তাহলে তার কাছ থেকে অধিক মূল্য নিই কি করে, 1 নম্বর। সুতরাং বেশি দামে বিক্রি করা যায় না। আর দ্বিতীয় হচ্ছে, আর এক প্রকার ক্রেতা আছেন, যারা অনেক অর্থ দিতে পারবেন, ক্ষমতা আছে, কারণ তারা এখানে আরও অনেক অর্থ পাবেন, তার নিশ্চয়তা রয়েছে, বড় ব্যবসার স্বপ্ন দেখছেন। ব্যবসায়ীকেই বা বিক্রি করি কি করে, কারণ কিনে তো আবার 2 বছর, 5 বছর, 10 বছর পর বিক্রি করা হবে, যাতে আগামী 3 প্রজন্ম বসে খেতে পারে, এই তো তাদের ধারণা। তা তাদেরকে প্রথম প্রশ্ন হচ্ছে, যখন বিক্রয় করবেন, প্রথমত এই নবদ্বীপের ধাম, এখানকার জমি নিয়ে ব্যবসা করবো, এটা ঠিক নয়। দ্বিতীয়ত, সেই ব্যবসাটা কেমন হবে না, যাকে বিক্রি করা হবে তিনি হয় মহাভক্ত, তিনি চাইছেন অল্প একটু জমি সংগ্রহ করে সেখানে কুটির করে নবদ্বীপ ধামে থেকে বাস করতে। মহাবৈষ্ণব হতে পারেন, তা মহাবৈষ্ণবের কাছে অধিক দাম নিয়ে তার সঙ্গে ব্যবসা করা যায় কি করে? যে উনি ধামকে ভালোবাসেন, চাইছেন বাবু তা হবে না, আমি না হয় 10,000 টাকা কাঠা কিনেছি, এখন তো 2 লক্ষ টাকা কাঠা কি 6 লক্ষ টাকা কাঠা, আপনাকে তাই দিতে হবে, এটা বলেন কি করে কেউ? আর না হলে কোনো ধনী ব্যক্তি এসে সেইখানে জায়গা কিনে হোটেল করবেন, গেস্ট হাউস করবেন, কোনো না কোনো ব্যবসা করবেন, বা হয়তো মন্দির খুলেই বসবেন, যেখানে লাভ বেশি। তা সেই ব্যবসায়ীকে আবার ধামের স্থান বিক্রি করা যায় কি করে? বাবাজি মহারাজ বলছেন, এইসবের দ্বারা ধামবাস দূরে থাকুক অপরাধী হবে। অপ্রাকৃত তত্ত্ব নবদ্বীপে যে প্রাকৃত জ্ঞান করে, তাহাকে তো প্রকৃত বৈষ্ণবগণ প্রাকৃত সহজিয়া বলিয়া নির্দেশ করেন। অপ্রাকৃত তত্ত্ব নবদ্বীপ, এখানে নবদ্বীপে মানে নবদ্বীপকে, অপ্রাকৃত তত্ত্ব নবদ্বীপ ধামকে যে প্রাকৃত জ্ঞান করে, যে আমি সেখানে যেতে পারি, আমি সেখানে বাস করতে পারি, সেখানে আমি কিনতে পারি, সেখানে ব্যবস্থা করে নিতে পারি, সেখানে ব্যবসা করতে পারি, সেখানে লোক ঠকাতে পারি, সেখানে ভক্তদের জন্য গেস্ট হাউস করছে বলেও একটা ব্যবসার সুবিধা দেখতে পারি। আগে শ্রী চৈতন্য মঠে কোনো ঘর ছিল না বাইরের কারো থাকার জন্য, একটি লোক শ্রী চৈতন্য মঠে বাইরের লোক থাকতে পারতেন না। এমন একটা সময় গেছে যেখানে প্রায় ঘর ছিল না। ওই ছিল ভক্তিহৃদয় বৈষ্ণব গোস্বামী মহারাজের ভজন কুটির ছিল, এখন যেটি অফিস তার উপরে যে ঘরটি রয়েছে, ওইখানে অনেকবার থেকেছি। ছিল বৈষ্ণব মহারাজ, দেবকানন্দন প্রভু, বাবা আর আমি, 3 জন।
আর মা থাকতেন, আরও ভক্তরা আসতেন, মা থাকতেন কোনো মহিলা ভক্তদের সঙ্গে বিড়লা গেস্ট হাউসে বা লোহিয়া গেস্ট হাউসে, এছাড়া আর কিছু ছিল না। আর শ্রীবাস সঙ্গনের রাস্তার উল্টোর দিকে সেদিন যে বলছিলাম, ওখানে ছোটো ছোটো পুরনো অনেক ঘর ছিল, ওখানে আমাদের পরিচিত অনেক ব্যক্তি ছিলেন, সেখানেও থাকা হতো। তা শ্রী চৈতন্য মঠে একজনের থাকার ব্যবস্থা ছিল না, যোগপীঠে ছিল না। 1984 সালে শ্রী যোগপীঠে ছিলাম 1 মাস। তখন কোন ঘরটি ছিল? প্রভুপাদের একজন শিষ্য শ্রীমৎ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, তাঁর ভজন কুটির যোগপীঠে, অপ্রাকৃত কুটির। সেই কুটিরটি রাখতে হতো, প্রভুপাদের গণের কুটির রাখতে হতো, পরে ভেঙে দেওয়া হয়েছে, তখন ভাঙা হয়নি। ওইখানে একটি ঘর নিয়ে মা বাবার আমি ছিলাম, ওই দামোদর ব্রতে 1 মাস ব্রতে ছিলাম। তখন যোগপীঠ অন্যরকম ছিল, চারিদিকে গাছ, ওই রকম নাট্যমন্দির ছিল না, বড় বড় বিরাট বড় বড় আম গাছ। আর নিম গাছ এখন যে কেটে দেওয়া হয়েছে, অনেক লাল হয়ে রক্ত বেরিয়েছিল যখন কেটেছিল, ওই নিম গাছ সম্পূর্ণ ছিল। আর এই এখন যেখানে অফিস মতো হয়েছে ওইখানটা ওইরকম ছিল না, ওইখানটা পুরনো একটা লাল ঘর ছিল, ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের সময়ের লাল ঘর, লাল রঙের একটি পুরনো ইটের ঘর। ওইটিও রাখতে হতো, কারণ ঠাকুর মহাশয়ের সময়ের করা, সব ভেঙে দেওয়া হয়েছে, এখন একদম বদলে গেছে। তা এই তখন অতি সুন্দর একটা, দেখলে বোঝা যেত অতি সুন্দর একটা সৌন্দর্য ছিল। তাই অপ্রাকৃত কুটির ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ প্রভুপাদের গণ, তিনি যেখানে ভজন করেছেন তার কুটিরে একটি ঘর ছিল, সেইখানে থাকতাম। শ্রী চৈতন্য মঠে এমনি কোনো ব্যক্তি তো নয়, কোনো মহিলা তো থাকতে পারতেন না। যাই হোক, এখানে বলছেন অপ্রাকৃত তত্ত্ব নবদ্বীপ ধামকে যে প্রাকৃত জ্ঞান করে, প্রাকৃত জ্ঞান যে আমি এখানে জায়গা কিনে নিতে পারি, আমি এখানে ব্যবসা করতে পারি, আমি এখানে গেস্ট হাউস করতে পারি, ভক্তদের থাকতে দেবো সেই নামে। সেই সময়ে বছরে 1-2 সময়ও খুব উৎসবে এসে ঘরগুলি খুলে দেবো, বহু লোক থাকবে, তাতেই আমার পয়সা উঠে যাবে, এরকম হয়েছে, এরকম মতো করেছে। অনেক বাবাজি করেছেন, আরও কিনে নাও, আরও কিনে নাও, আরও কিনে নাও, কিনে নিয়ে একবারে সব ভর্তি করে দাও। তারপর বর্তমানে অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী, আচার্য নামধারী, তারাও অনেকে অনেক জায়গায় জায়গা কিনে নিচ্ছেন। এইভাবে এই যে জমির কেনা বেচা হচ্ছে, এবং সেই জমিতে হোটেল, গেস্ট হাউস, এমনকি মন্দিরাদি হচ্ছে, তার বেশিরভাগ উদ্দেশ্য ব্যবসা। শুদ্ধ ভক্ত মন্দির করছেন সে আলাদা কথা। প্রভুপাদের সময়ে তখন সব বন ছিল, ওই ভজন কুটির এসে প্রভুপাদ শতকোটি নামযজ্ঞ করছেন, তখন ওই ভয়ঙ্কর সব ওখানে পোকা ছিল, কেউ আসলে কামড়ালে জ্বর হয়ে যেত। প্রভুপাদ, পরমানন্দ প্রভু এনারা থাকতেন, প্রভুপাদ আর পরমানন্দ প্রভু। তখন সব রাস্তাও ছিল না, এই গ্রন্থি আমরা কিছুদিন আগে পড়লাম। 1937 সাল লিখছেন, তখন যা রাস্তা, আর 1904 এইরকম 1902 এই সময় তো রাস্তাই ছিল না। আর এখন অ্যাপার্টমেন্ট হয়েছে, স্কুল হয়েছে, বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস বলে অ্যাডভার্টিসমেন্ট হচ্ছে, যে আপনি দেশে থেকেই বিদেশের সুবিধা পাচ্ছেন, এই সব হচ্ছে। এইগুলি সব অপ্রাকৃত নবদ্বীপ ধামের প্রতি অবজ্ঞা, একে প্রাকৃত জ্ঞান করা। অপ্রাকৃত তত্ত্ব নবদ্বীপে যে প্রাকৃত জ্ঞান করে, তাহাকে তো প্রকৃত বৈষ্ণবগণ প্রাকৃত সহজিয়া বলে নির্দেশ করেন। আমরা আবার তাদেরকেই গিয়ে আবার খুব তাদের কাছে গিয়ে সব মন্ত্রাদি নিয়ে ভাবছি এই মন্ত্র দিয়ে আমরা বৈকুণ্ঠে পৌঁছে যাব। যারা প্রকৃত বৈষ্ণব তাদের চরণে প্রণাম। আর যাদের মধ্যে কিছুমাত্র ব্যবসা বুদ্ধি আছে, ধামকে নিয়ে ব্যবসা, মন্ত্রকে নিয়ে ব্যবসা, পরম্পরার নামে ব্যবসা, আচার্যের আসনে ব্যবসা, এইসব যে জিনিসগুলো হচ্ছে, সেখানে তো আমরা হাওয়া দিচ্ছি। আমরা তাহলে আমাদের এখন কি করা উচিত? সমস্ত প্রাকৃত সহজিয়া যারা, তাদের থেকে সঙ্গ থেকে দূরে থাকা দরকার। ধাম অপরাধ আর এই প্রাকৃত সহজিয়াদের কাছে দীক্ষাদি নিয়ে মনে করছি এই দীক্ষাটি কি করে এবার হয়ে গেল, খুব ভালো হলো, তাদের অধীনে থেকে বৈষ্ণব অপরাধ করা হবে। এইসব প্রাকৃত সহজিয়ারা মানে আমাদের মঠের মধ্যেও এসে গেছে, গৌড়ীয় মঠের মধ্যে। তো বলতে পারেন, ও আমি তো গৌড়ীয় মঠের দীক্ষিত, খুব ভালো, কিন্তু ভেবে দেখতে হবে গৌড়ীয় মঠে, সেখানে গৌড়ীয় মঠের বৈষ্ণবের কাছে দীক্ষা নেওয়া হয়েছে, না বাদ যত কলি এসেছে, বাদ যত কলি এসেছে তার কাছে দীক্ষা নেওয়া হয়েছে। কলিও দীক্ষা দিতে পারে, কলিও মন্ত্র আদি সব শিখে গেছে। তারপরে বোঝা যাবে এইটা দিয়ে তারা সব বৈষ্ণব নিন্দা করছে। সেটা হচ্ছে এই যে মাৎসর্য, পরশ্রী কাতরতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই 5টা জিনিসকে ভগবত সেবায় নিযুক্ত করেন ভক্ত। কিন্তু মাৎসর্য, এই 6 নম্বর যে চিত্ত প্রবৃত্তি, সেই মাৎসর্যকে কোথাও লাগানো যায়নি। যেখানে মাৎসর্য আছে সেখানে বৈষ্ণবতা নেই। আর এই সব প্রাকৃত সহজিয়ারা, তারা তাদের মাৎসর্যের কারণে পরশ্রী কাতরতা, বৈষ্ণবের প্রতি পরশ্রী কাতরতা, যখন দেখা যাবে কোনো ব্যক্তি বৈষ্ণব বেশধারী এবং তিনি প্রকৃত মহাবৈষ্ণবের অবজ্ঞা করছেন, তার চেয়ে নিজেকে বড় করে তুলছেন, যে ওনার আর কতজন শিষ্য, এই 1000 শিষ্য, আমার 20,000 শিষ্য। উনি কি করেছেন? আমি এই প্রধানমন্ত্রীকে এনেছি, তারপর ওই ব্রিটেনের রানীকে এনেছি, এইসব করেছি। উনি কি করেছেন? উনি তো শুধু এইখানে বৃক্ষতলায় বসে ভজন করতেন। এই যে পরশ্রী কাতরতা, মাৎসর্য, পরশ্রী কাতরতা,
সেইটি আবার মহাবৈষ্ণবের প্রতিও তাঁরা প্রয়োগ করেন। মহাবৈষ্ণবের যে শ্রী রয়েছে, ভজন বল রয়েছে, সেইটিকে সহ্য করতে পারেন না, ওই করে সর্বনাশটি হয়। আর আমরা চিনতে না পেরে তাদের কাছেই যাই। সবাই একবার যদি হৃদয়ের ভিতরে তাকিয়ে দেখেন যে আমি কাকে কাকে সম্মান করি, কাকে ভক্ত মনে করি, তার মধ্যে কি পরশ্রী কাতরতা আছে, তাহলে জানতে হবে তার মধ্যে কোনো বৈষ্ণবতা নেই।